এই তুমি এভাবে চুষে চুষে কেন খাচ্ছ? আমার লাগছে তো। লাগুক, তাতে আমার কি? আমার যেভাবে খেতে ইচ্ছে হয় আমি সেভাবেই খাবো। তুমি কোনো কথা বলবে না। আমার চুষে চুষে খেতে খুব ভালো লাগে। আরে আমি কথা বলবো না তো কে কথা বলবে? প্লিজ এইভাবে চুষে চুষে খেও না। হাই হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম টু অল। আমি তোমাদের সকলের প্রিয় প্রিয়াঙ্কা বলছি। আমি জানি তোমরা আমাকে অনেক মিস করো এবং অনেকেই আমাকে মেসেজ করে বলো আপু প্লিজ নিয়মিত কেন গল্প দিচ্ছেন না। তো তোমাদের সবার জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি। তোমরা তো জানো আমার একটা হচ্ছে অফিসিয়াল চ্যানেল আছে, ভয়েস অফ প্রিয়াঙ্কা, এবং এইটার সাথে এখন আমি নতুন আরেকটা অফিসিয়াল চ্যানেল খুলছি, সেটার নাম হচ্ছে স্টোরি এক্সপ্রেস। তো আশা করি এখন থেকে দুই চ্যানেলেই তোমরা গল্প পাবে। মানে একদিন যদি ভয়েস অফ প্রিয়াঙ্কাতে আপলোড হয় তাহলে আরেকদিন স্টোরি এক্সপ্রেসে আপলোড হবে। মানে তোমরা আমার গল্প প্রত্যেক দিনই শুনতে পাবে আমার নিজের অফিসিয়াল চ্যানেল দুইটা থেকে। সো জিনিসটা কিন্তু খুবই সারপ্রাইজিং। তো আশা করতেছি তোমরা তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিবে। স্টোরি এক্সপ্রেস চ্যানেলটা ইউটিউবে সার্চ দাও, পেয়ে যাবে। আর না হলে হচ্ছে এই ভিডিওর ঠিক লিঙ্কে তোমরা পাবে, বা হচ্ছে কমেন্টে আমি পিন কমেন্ট করে দিব, তাহলে সেখান থেকেও তোমরা সাবস্ক্রাইব করতে পারো। সো দেরি না করে এক্ষুনি এক্ষুনি অ্যান্ড এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো স্টোরি এক্সপ্রেস। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আই লাভ ইউ, বাই। এই, তুমি চুপ করে থাকো তো। আমাকে আমার ইচ্ছে মতো খেতে দাও। তুমি কেন আমার খাবার মাঝখানে বিরক্ত করছো? এই বলে আশিক তার ইচ্ছে মতো চুষে চুষে খেতে শুরু করলো। তো ভিউয়ার্স, আপনারা কি ভাবছেন আশিক কি খাচ্ছে? তো চলুন আপনাদেরকে খুলে বলি বিষয়টা। আসলে আশিক গরুর মাংস দিয়ে ভাত খাচ্ছিল আর গরুর হাড় চুষে চুষে খাচ্ছিল। আর তখনই ওই যে চুষে খাওয়ার সময় সুরুত সুরুত শব্দটা হচ্ছিল। এটা শুনেই প্রিয়াঙ্কা আশিককে উপরোক্ত কথাগুলো বলে, কিন্তু আশিক তার কোনো কথা না শুনে তার মতো করে খাচ্ছিল। তাছাড়া আমরা প্রত্যেকটা মানুষের খাবারের সময় কোনো রকম বিরক্ত পছন্দ করি না। আমরা আমাদের ইচ্ছে মতোই আমাদের পছন্দের খাবারগুলো খেতে চাই। আর পছন্দের খাবারগুলো যদি মন মতো খাওয়া না যায় তাহলে কিন্তু সেই খাবারগুলো খেয়ে শান্তিও পাওয়া যায় না। আমাদের গল্পের নায়ক আশিকের সঙ্গে এরকমটাই হতে চলেছিল, কিন্তু আশিক পুরোটাই অন্যরকম। তাকে খাবারের সময়কে বিরক্ত করলে সে অনেক বেশি রেগে যায়, আর তখন কারো কোনো কথাই শোনে না। সে নিজের মতো খাবারটা শেষ করে আর তারপর যা করার ইচ্ছে সেটাই করে। আশিক এভাবে খাচ্ছিল, সেটা প্রিয়াঙ্কার সহ্য না হওয়াতে সে এখান থেকে চলে গেল। আসিফ তো খাওয়া শেষ করে তারপর রুমে গেল। প্রিয়াঙ্কা তখন গাল ফুলিয়ে বিছানার উপর বসে আছে। আশিক তখন তার পাশে গিয়ে বসলো, তার কাঁধে হাত রেখে বলতে লাগলো, কি ব্যাপার, তখন তুমি এভাবে চলে আসলে কেন? আমি তো তোমাকে বলেছি যখন আমি খাবার খাবো তখন তুমি আমার পাশে বসে থাকবে। তুমি আমার পাশে বসে থাকলে আমার খেতে ভালো লাগে। আমি তো তোমার পাশেই বসেছিলাম, কিন্তু তুমি যেভাবে খাচ্ছিলে এইভাবে আমার ভালো লাগছিল না। তাই তো আমি উঠে চলে আসতে বাধ্য হলাম, কারণ তুমি জানো এই জিনিসগুলো আমার পছন্দ নয়। তারপরেও তুমি এটাই করছিলে। আই অ্যাম সো সরি ডার্লিং। আমি তো আর তোমার কোনো চুষে চুষে খাইনি, শুধু তো গরুর মাংসের হাড়গুলোই খাচ্ছিলাম। হ্যাঁ, তো এখন চলে এসেছো কেন? জাল দিয়ে সারা রাত বসে বসে খাও, তোমাকে আমি কোনো কথাই বলবো না। এই বলে প্রিয়াঙ্কা অন্যদিকে মুখ ফিরে বসে পড়লো। আর তখনই আশিক তাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নিল আর বলতে লাগলো, আরে জান পাখি আমার, রাগ করে না প্লিজ, এমন করো না। আমি কি করব বলো? আমার তোমার বলেও যে সে খেতে আরও ভালো লাগে, আর গরুর মাংসের হাড়গুলো চুষে খেতেও ভালো লাগে। আসলে চুষে খেতে আমি খুব বেশি মজা পাই। আমারগুলো তোমাকে চুষে খেতে হবে না, তুমি গরুর মাংসের হাড়গুলোই চুষে চুষে খাও। ও মা, এটা তুমি কি বলো? তুমি আমার বিয়ে করা বউ, তোমারগুলো আমি না খেলে কে খাবে বলো? কে খাবে এত সব চিন্তা তোমাকে করতে হবে না। তুমি তোমার মতো থাকো আর আমি ঘুমাবো, আমার খুব ঘুম পাচ্ছে। এই বলে প্রিয়াঙ্কা এক ঝটকায় আশিককে ছাড়িয়ে নিয়ে বিছানায় শুয়ে পড়তে চাইছিল। আর তখনই আশিক প্রিয়াঙ্কার বুকের উপর শুয়ে পড়ে আর প্রিয়াঙ্কার ঠোঁট দুটো
একদম আশিকের দুটো ঠোঁটের ভেতর ঢুকে যায়। আশিক প্রিয়াঙ্কার ঠোঁট দুটো নিয়ে ইচ্ছে মতো চুষতে থাকে। তখনই প্রিয়াঙ্কা নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, তবে পুরুষালী শক্ত বাহু বন্ধন থেকে সে নিজেকে কোনোভাবেই ছাড়াতে পারছিল না। প্রিয়াঙ্কা যত নড়াচড়া করছিল, আশিক তাকে আরো তত বেশি জড়িয়ে ধরছিল। এক পর্যায়ে প্রিয়াঙ্কা আশিককে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দেয় আর অপর পাশ ফিরে শুয়ে পড়ার চেষ্টা করে। তখনই আবারও আশিক তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার ঘাড়ের কাছের চুলগুলো সরিয়ে নিয়ে সেখানে কিস করতে থাকে। আশিকের ঠোঁটের ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা আশিকের ওপর অনেকটা রেগে থাকলেও তার ভালোবাসাগুলো খুব গভীরভাবে অনুভব করছিল, কারণ আশিক যখন প্রিয়াঙ্কাকে আদর করত একদম তার মধ্যে ডুবে যেত। আশিকের ভালোবাসার ছোঁয়া পেয়ে প্রিয়াঙ্কা আর নিজেকে ধরে রাখতে পারেনি। সেও আশিককে শক্ত করে জড়িয়ে ধরে আর তার ভালোবাসার স্পর্শ নিতে থাকে। বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই দুজন দুজনের ভালোবাসার মহা সমুদ্রে ডুবে যায়। তাদের ভালোবাসার আদান প্রদান পর্ব শেষ হলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা প্রিয়াঙ্কা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর বাড়ির সবার জন্য নাস্তা তৈরি করে নিল। তারপর আশিককে ঘুম থেকে ডেকে তুলে আশিক ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে একদম ভার্সিটি যাওয়ার জন্য তৈরি হয়ে নিল। প্রিয়াঙ্কা যখন আশিক সহ ফ্যামিলির সবাইকে সকালে নাস্তা খেতে দেয়, সবার নাস্তা খাওয়া শেষ হলে আশিক ভার্সিটিতে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কা তখন সংসারের অন্য কাজ করতে থাকে। এভাবেই চলে তাদের প্রতিদিনকার রুটিন। সেদিন বিকেল বেলা ভার্সিটি থেকে এসে আশিক বেশ কিছু সময় বিশ্রাম নেয় আর তারপরেই প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, যাও, অনেক হয়েছে তোমার বিশ্রাম নেওয়া, এবার পড়তে বসো। আমি তোমার পড়া শেষ হলে তারপর রাতের খাবার রান্না করতে যাব। তুমি যাও না, আমার ভালো লাগছে না। আমি আজ পড়তে বসবো না, আমার পড়তে মন চাইছে না। একদম ফালতু কথা বলবে না। আমি তোমার কোনো ফালতু কথা শুনবো না। আগে পড়াশোনা, তারপর বাকি সব কিছু। পড়াশোনাটা তোমাকে ঠিকমতো করতে হবে। আমার ভালো লাগে না পড়াশোনা করতে। তারপরও কেন তুমি আমাকে জোর করে পড়াশোনা করার জন্য? আমি তো বললাম আমি পড়াশোনা করতে চাই না। তাছাড়া আমার বাবার অর্থ সম্পদ কি কম আছে নাকি যে আমাকে চাকরি করে খেতে হবে? আমি তোমাকে একবারও এই কথা বলিনি যে তোমার বাবার অর্থ সম্পদ নেই, তাই তোমাকে পড়াশোনা করে চাকরি করতে হবে। কিন্তু পড়াশোনা তোমাকে করতে হবে, তার কারণ শিক্ষিত হওয়া আর বড়লোক হওয়া কিন্তু এক নয়। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি পড়তে বসবো। কিন্তু তার আগে আমাকে একটু আদর দিতে হবে, তা না হলে হবে না। দেখো, একদম ফাজলামো করবে না। রাতে অনেক করেছো, এখন যাও, চুপচাপ পড়তে বসবে। আরে তুমি এমন করছো কেন? আমি তো তোমার জামাই লাগি, তাই নয় কি? দাও না একটু আদর, আমার খুব আদর খেতে ইচ্ছা করে, প্লিজ একটু দাও। বললাম না এখন কিছু হবে না, চুপচাপ পড়তে বসো। আগে পড়া শেষ করবে তারপর। প্লিজ লক্ষ্মী সোনা বউ আমার এমন করে না, আমাকে একটু আদর দাও। তোমার আদর না পেলে আমার কিচ্ছু ভালো লাগে না, প্লিজ তুমি বিশ্বাস করো। আমাকে তো জোর করে বিশ্বাস করাতে হবে না, আমি খুব ভালো করেই জানি কোনটা হয় আর কোনটা হয় না। এখন কোনো কথা শুনতে চাই না, তাড়াতাড়ি ড্রয়িং রুমে চলে আসো। এই বলে প্রিয়াঙ্কা রুম থেকে বের হয়ে চলে যেতে চাইছিল। ঠিক তখনই আশিক তার হাতটা পেছন থেকে ধরে ফেললো আর এক টানে বিছানার উপর শুয়ে থাকা অবস্থায় প্রিয়াঙ্কাকে তার বুকের উপর ফেলে দিল। তারপর আর কি, প্রতিদিন যেটা হয় আজকেও সেটাই হলো। প্রিয়াঙ্কার ঠোঁট দুটো একদম আশিকের দখলে চলে গেল। প্রায় 5 মিনিট ধরে চুমু খাওয়ার পরে আশিক প্রিয়াঙ্কাকে ছেড়ে দেয়। আশিকের কাছ থেকে ছাড়া মাত্রই প্রিয়াঙ্কা দৌড়ে রুম থেকে বের হয়ে চলে গেল। কিচেনে তার কিছু কাজ ছিল, সে এগুলো শেষ করে নিল। এদিকে কিছুক্ষণ পরেই আশিক বাধ্য হয়ে ড্রয়িং রুমে চলে আসলো বই হাতে নিয়ে। আশিক চলে আসার পর প্রিয়াঙ্কাকে ম্যাথমেটিক্স বোঝাতে শুরু করলো। আশিক আর প্রিয়াঙ্কার বিয়ে হয়েছে এই তো কিছুদিন হলো, মোটামুটি সপ্তাহ খানেক হবে। তাই প্রিয়াঙ্কা এখন আবার এই নতুন বউ, আর সেই জন্য পাশের বাড়ির মানুষজন প্রায়ই প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করতে আসে। আজকেও সেরকম একদল এসেছে প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করার জন্য। তো ভিউয়ার্স, চলুন
কথা না বাড়িয়ে গল্পে ফেরা যাক। আর প্রতিবেশীরা প্রিয়াঙ্কার সঙ্গে দেখা করে কি বলে সেটাই জানা যাক। প্রিয়াঙ্কা আশিককে পড়া বুঝিয়ে দিচ্ছে, তখনই হঠাৎ করে কলিং বেলের শব্দ শোনা গেল। প্রিয়াঙ্কা ওটা দিয়ে দরজা খুলে দিতেই দেখতে পেল মধ্যে বয়স্ক 2-3 জন মহিলা দাঁড়িয়ে আছে। প্রিয়াঙ্কা তাদেরকে সালাম দিয়ে কৌশল বিনিময় করলো আর ভেতরে আসতে বলল। ভদ্র মহিলা 3 জন ভিতরে এসে ড্রয়িং রুমের সোফায় বসলো। আর তখনই প্রিয়াঙ্কা তার শাশুড়ি মাকে ডেকে দিয়ে আবার আশিককে পড়াতে শুরু করলো। প্রিয়াঙ্কার শাশুড়ি মা ড্রয়িং রুমে আসতেই একজন প্রতিবেশী বলতে লাগলো, কি ব্যাপার আশিকের আম্মু? তোমার ছেলের বউকে দেখে তো মনে হয় তোমার ছেলে চাইতে বয়সে বড়। আশিকের আম্মু প্রতিবেশী কথার কোনো উত্তর দিলেন না, চুপচাপ বসে রইলেন। প্রিয়াঙ্কার কান পর্যন্ত কথা পৌঁছালো। প্রিয়াঙ্কা তখন কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে উঠে চলে গেল। তখনই প্রতিবেশী আবারও বলতে লাগলো, কি ব্যাপার আশিকের আম্মু, তুমি এরকম চুপ হয়ে গেলে কেন? আমরা তো শুধু জিজ্ঞাসা করলাম তোমার বৌমা তোমার ছেলের চাইতে বয়সে বড় কি না। আশিকের আম্মু তখনও কোনো কথা বলছেন না, চুপচাপ বসে আছেন। তখনই পাশ থেকে আশিক বলতে লাগলো, দেখুন আন্টি, আপনার আমাদের প্রতিবেশী মতনই থাকুন। আমাদের কোনো ব্যক্তিগত ব্যাপারে আপনাদের নাক গলানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না। বাবারে বাবা, আশিকের আম্মু তোমার ছেলের দেখছি পাওয়ার অনেক বেড়ে গেছে। মনে হয় বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেইটুকু শিক্ষা কি তোমার ছেলেকে দাওনি নাকি? আমার আম্মু আমাকে কতটুকু শিক্ষা দিয়েছে আর কতটুকু শিক্ষা দেয়নি সেটা আপনাদের জানার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের ফ্যামিলি থেকে কতটুকু শিক্ষা পেয়েছেন সেটাই সবচাইতে বড় ব্যাপার। আশা করি আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। এখন দয়া করে আসতে পারেন। প্রতিবেশীরা তখন নিজেদেরকে অপমানিত বোধ করে আর কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকে চলে গেল। তখনই আশিকের আম্মু আশিককে বলতে লাগলো, তোর কাছ থেকে এমনটা আশা করিনি। প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ কেন করলি? তারা আমাদের পাড়াতেই থাকে, তাই তারা এসব কথা জিজ্ঞেস করতেই পারে। তাছাড়া তারা তো ভুল কিছু বলেনি। তুই যেটা করেছিস সেটার জন্য এই কথাগুলো শোনা তো আমাদের জন্য প্রাপ্য ছিল। তোমাদের জন্য কোনটা প্রাপ্য আর কোনটা অপ্রাপ্য সেটা চিন্তা করার আমার কোনো প্রয়োজনই নেই। আমি শুধু আমার ভালোবাসার মানুষের কথাই চিন্তা করি। যে মানুষটা আমার ভালোবাসার কথা চিন্তা করে নিজের মান সম্মানকে ধুলোয় মিশিয়ে দিয়ে আমার সঙ্গে এখানে চলে এসেছে, সেই মানুষটাকে আমি কোনোভাবেই কারোর সামনে অপমানিত হতে দিতে পারি না। প্রতিবেশীদের এই কথাগুলোতে প্রিয়াঙ্কা কতটা কষ্ট পেয়েছে সেটা তুমি জানো। তো আমি কি করব? তুই আমাকে কেন এই কথাগুলো বলছিস? এটা আমার কোনো হাত আছে নাকি? এখানে তো দোষটা সম্পূর্ণ তোর। তুই যদি এমন কাজ না করতি তাহলে ওই মেয়েটাকে এমন পরিস্থিতিতে পড়তে হতো না, আর প্রতিবেশীরাও আমাদেরকে কেউ এভাবে কথা শোনাতে পারতো না। এই বলে আশিকের আম্মু সেখান থেকে সোজা নিজের রুমে চলে গেলেন। আর এইদিকে আশিক তখন আর কোনো কিছু চিন্তা না করেই ড্রয়িং রুম থেকে নিজের বইগুলো নিয়ে সোজা বেডরুমে চলে আসে। আশিক এ রুমে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তখনই আশিক পেছন থেকে প্রিয়াঙ্কার কাঁধে হাত দিয়ে দাঁড়ায়, আর তখনই প্রিয়াঙ্কা নিজের চোখের জল মুছে নেয়। পেছন ফিরে তাকিয়ে আশিককে বলতে থাকে, দেখলে তো এবার আমার জন্য তোমার ফ্যামিলির মানুষকে কতটা অপমান হতে হচ্ছে। প্লিজ তুমি ওনাদের কথাই কিছু মনে করো না। আমি ওনাদেরকে যত উপযুক্ত জবাব দিয়ে এসেছি। যদি লজ্জা থাকে তো কোনো দিন আমাদের বাসায় আসা তো অনেক দূরের কথা, আমাদের বাড়ির ত্রিসীমানায় পা রাখতে অন্তত 10 বার চিন্তা করবে। তার মানে তুমি আবারও প্রতিবেশীদের সঙ্গে খারাপ আচরণ করেছো। আমি কিন্তু তোমাকে এই শিক্ষাটা কোনোদিনও দেইনি। হ্যাঁ, আমি মেনে নিচ্ছি তুমি আমার শিক্ষক, কিন্তু তারপরেও এখন তুমি আমার বিয়ে করা বউ। তোমার ভালো মতো চিন্তা করার দায়িত্ব আমার। আমার সামনে কেউ তোমাকে অপমান করে চলে যাবে, এটা তো আমি হতে দিতে পারি না। আমি এটা আগে থেকেই জানতাম, আর সেই জন্য তোমাকে নিষেধ করেছিলাম আমাকে বিয়ে করতে। কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনলে না, নিজেও পড়লে ঝামেলায় আর ফ্যামিলির মানুষদেরকেও ঝামেলায় ফেলে দিলে। তুমি এসব কথা বাদ দাও তো, এইসব আমার একদমই ভালো লাগে না। যাও,
তৈরি হয়ে নাও, তোমাকে নিয়ে বাইরে হাঁটতে বের হব। না, আমি বাইরে যেতে পারবো না। আমার বাইরে যেতে একদম ভালো লাগে না। লোকেরা তোমাকে আর আমাকে সঙ্গে দেখে হা করে তাকিয়ে তাকিয়ে দেখে। এই বিষয়গুলো আমি একদম নিতে পারি না। প্রিয়াঙ্কা, তুমি মনে হয় এটা ভুলে যাচ্ছ। আমি তোমার হাজবেন্ড। আমার কথা শোনা এবং মেনে চলা তোমার দায়িত্ব এবং কর্তব্য। প্রিয়াঙ্কা তখন আর কথা বলল না, চুপচাপ রুমে চলে গেল আর একটা নীল শাড়ি পরে তৈরি হয়ে নিল। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে বাসা থেকে বের হলো। রিক্সা দিয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। যদিও তাদের গাড়ি বাড়ি সবকিছুই আছে, কিন্তু প্রিয়াঙ্কা রিক্সায় ঘুরতে একটু বেশি পছন্দ করে। তাই আশিক গাড়ি রেখে রিক্সা নিয়ে বের হয়েছিল। সারা সন্ধ্যা ঘোরাঘুরি করেই রাত 10টার দিকে দুজনে বাইরে খাওয়া দাওয়া করে তারপরেই বাড়িতে ফিরে আসে। বাড়িতে আসতে না আসতেই প্রিয়াঙ্কার ছোট বোন প্রিয়াঙ্কার নাম্বারে ফোন দেয়। প্রিয়াঙ্কা ফোনটা রিসিভ করতেই অপর প্রান্ত থেকে শুনতে পায়, আপু, আপুর শরীর খুবই খারাপ, তুই 5 মিনিটের মধ্যে বাড়িতে আয়। কথাটা শুনেই এক মুহূর্ত দেরি না করে প্রিয়াঙ্কা বাসা থেকে বের হয়ে গেল। তার পেছন পেছন চলে আসে। তাদের বাড়ি পাশাপাশি। সুপ্রিয় ভিউয়ার্স, তাদের প্রেমের গল্পটার শুরুটা তো আপনাদেরকে বলাই হলো না। চলুন প্রিয়াঙ্কা আর আশিক যতক্ষণে তাদের বাড়িতে পৌঁছায় ততক্ষণে আমরা প্রিয়াঙ্কা আর আশিকের গল্পের শুরুটা দেখে আসি। আজ থেকে 2 বছর আগের ঘটনা। আশিক তখন সবেমাত্র এসএসসি পাশ করে ইন্টারে ভর্তি হয়েছে। এতদিন সে একটা ছেলের কাছে টিউশনি পড়তো। ছেলেটা বাসায় এসে পড়াতো, কিন্তু হুট করে ছেলেটার সরকারি চাকরি হয়ে যাওয়াতে ছেলেটা আর আশিককে পড়াতে আসতে পারছিল না। এদিকে আশিক সায়েন্সের স্টুডেন্ট, তাই অনেক খোঁজাখুঁজির পর আশিকের বাবা নিজেই প্রিয়াঙ্কার খোঁজ নেন এবং প্রিয়াঙ্কার কাছে আশিককে টিউশনি পড়াতে পাঠান। যদিও আগে টিউশন টিচার তাদের বাসায় এসে পড়াতো, কিন্তু প্রিয়াঙ্কা কোনোভাবেই তাদের বাসায় এসে পড়াতে রাজি হচ্ছিল না। এদিকে আশিকের একজন টিউশন খুবই প্রয়োজন ছিল, তাই আশিকের বাবা আশিককে তাদের বাড়িতে পাঠিয়ে পড়ানোর জন্য রাজি হয়ে যান। তারপর থেকে আশিক প্রতিদিন প্রিয়াঙ্কার কাছে টিউশন পড়তে যেত। বাবা, আমি ওই বাড়িতে কেন টিউশন পড়তে যাব? আমার এই পর্যন্ত যত টিউশন টিচার রেখেছো সবাই তো আমাকে বাড়িতে এসে পড়াতো। ওরা সবাই ছেলে, কিন্তু এই মুহূর্তে তোমার জন্য ছেলে টিচার কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তাই এখন তোমাকে এই মেয়ের কাছেই পড়াশোনা করতে হবে। ও মেয়ে মানুষ, তাই আমাদের বাড়িতে এসে পড়াবে না। তাহলে আমি কেন তাদের বাড়িতে পড়তে যাব? আমি এই মেয়ের কাছে পড়বো না। তুমি আমার জন্য অন্য কোনো টিউশন টিচারের ব্যবস্থা করো। আমি অনেক দিন ধরেই তোমার জন্য খোঁজাখুঁজি করছি, কিন্তু অন্য কোনো টিউশন টিচার পাচ্ছি না। তাই এখন তোমাকে এই মেয়েটার কাছেই টিউশন পড়তে হবে। তাছাড়া আমি এটা শুধু তোমাকে নয়, আরও বেশ কয়েকজন স্টুডেন্ট পড়ায় অন্যান্য ব্যাচে। তারা সবাই খুব ভালো স্টুডেন্ট। আশা করি তোমাকেও খুব ভালোভাবে পড়াতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তাহলে আমি ওই মেয়ের কাছে পড়তে যাচ্ছি। কিন্তু সে যদি আমাকে ঠিকমতো পড়াতে না পারে তাহলে কিন্তু আমি তার কাছে পড়বো না। আশিকের বাবা ছেলের কথা মেনে নিলেন। তারপর আশিককে প্রিয়াঙ্কার কাছে পড়তে পাঠালেন। আজকে ছিল প্রথম দিন। আশিক প্রিয়াঙ্কাদের বাড়ির ভেতরে কখনো আসেনি, যদিও বাড়ির আশপাশ দিয়ে মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলতে যেত। আজকে প্রথমবার এসেছে, তাই বাড়ির ভেতরে হুট করে ঢুকে যাওয়ার সাহস পাচ্ছিল না। বাড়ির সামনে দাঁড়িয়ে পায়চারি করছিল। তখনই হঠাৎ প্রিয়াঙ্কার বাবা আশিককে দেখে ফেলেন আর ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, এই ছেলে, কি ব্যাপার, কি সমস্যা? তুমি এখানে এভাবে পায়চারি করছো কেন? না মানে, এই তো আঙ্কেল, এটা কি প্রিয়াঙ্কা ম্যাডামদের বাড়ি? হ্যাঁ, এটা প্রিয়াঙ্কাদের বাড়ি, কিন্তু তুমি এখানে কি করছো? আমি তো তোমাকে চিনতে পারলাম না। না মানে আঙ্কেল, আমিও না নতুন স্টুডেন্ট। আমার বাবা ওনার কাছে আমাকে টিউশন করতে পাঠিয়েছেন, কিন্তু আমি এর আগে কখনো আসিনি, তাই হুটহাট করে বাড়ির ভিতরে ঢুকে যাওয়ার সাহস পাচ্ছিলাম না। মেয়েটাকে এই যে কত করে বলছি, নিজের উপর এত প্রেশার দেওয়ার কোনো প্রয়োজন নেই। কি দরকার আছে এত টিউশন পড়ানোর? কিন্তু মেয়েটা আমার কোনো কথাই শুনবে না। সে তার মতো করে তার কাজ করেই যাবে।
আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে আসো, আমি তোমাকে বাড়ির ভিতরে নিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, চলেন তাহলে। এই বলে আশিক প্রিয়াঙ্কার আব্বুর সঙ্গে বাড়ির ভেতর প্রবেশ করে। প্রিয়াঙ্কা কোনো অন্য স্টুডেন্টদের পড়াচ্ছিল, তাই আশিককে ড্রয়িং রুমে বসতে বলে। 5 মিনিট পর প্রিয়াঙ্কা অন্য স্টুডেন্টদের ছুটি দিয়ে আশিকের সঙ্গে কথা বলতে আসে। ও হ্যাঁ, তুমি চলে এসেছো? হ্যাঁ ম্যাডাম, আমি চলে এসেছি। আমার বাবা বলল আপনি নাকি এখন থেকে আমাকে ম্যাথমেটিক্স টিউশন পড়াবেন। হ্যাঁ, আমি তোমাকে পড়াতে চাইছিলাম না, কিন্তু শুনলাম তোমার বাবা তোমার জন্য ভালো কোনো টিউশন টিচার খুঁজে পাচ্ছেন না, তাই তো আমি ওনাকে বললাম উনি যেন তোমাকে আমার কাছে পাঠিয়ে দেন। হ্যাঁ ম্যাডাম, সেজন্যই আমি চলে এসেছি। কথাগুলো আশিক প্রিয়াঙ্কার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থেকে বলতে থাকে। প্রিয়াঙ্কা এতক্ষণ ধরে খেয়াল না করলেও আশিকের সঙ্গে কথা বলা শেষ হলে সে আশিকের দিকে ফিরে তাকায়। তখন সে দেখতে পায় আশিক হাঁ করে তার দিকে তাকিয়ে আছে। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি এভাবে হা করে আমার দিকে তাকিয়ে আছো কেন? প্রিয়াঙ্কার কথায় আশিক বাস্তবে ফিরে আসে আর প্রিয়াঙ্কার ওপর থেকে নিজের চোখ সরিয়ে নেয় আর বলে, না মানে আসলে কিছু না ম্যাডাম। ও আচ্ছা ঠিক আছে, এখন বই বের করো, আমি তোমার পড়া বুঝিয়ে দিই। না মানে ম্যাডাম, আপনি কিন্তু অনেক সুন্দরী। কি বললে তুমি? আমি বুঝতে পারিনি, আবার বলো শুনি। না ম্যাডাম, কিছু বলিনি। এই নিন বই। আশিক প্রিয়াঙ্কার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলো প্রিয়াঙ্কা এই কথাটা শুনলে অনেক বেশি রেগে যাবে, তাই এই কথাটা না বলাই অনেক ভালো। তাই সে কথাটা ঘুরিয়ে নিল, বই বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল আর প্রিয়াঙ্কা তাকে পড়াতে শুরু করলো। একটার পর একটা অঙ্ক বুঝিয়ে দিচ্ছিল আর আশিক যেন একদম হাঁ করে প্রিয়াঙ্কার দিকে তাকিয়েছিল। সে অঙ্ক বুঝতে পারছে কি পারছে না সে ব্যাপারে কোনো রিয়াকশন বোঝা যাচ্ছে না। তখনই প্রিয়াঙ্কা আশিককে বলতে থাকে, কি হলো? আমি তোমাকে কি পড়াচ্ছি, তোমার তো সেদিকে কোনো খেয়ালই নেই, তুমি আমার দিকে হা করে তাকিয়ে আছো কেন? আপনার চেহারাটা যেমন সুন্দর, আপনার কণ্ঠ তেমন মিষ্টি। মানে এসব তুমি কি বলছো? আমি তোমার টিচার হই, আমাকে সম্মান দিয়ে কথা বলো। আই এম সো সরি ম্যাডাম, আপনি আমার টিচার হন এই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দেবেন আর মনে কিছু নেবেন না। প্রিয়াঙ্কা তখন আর কোনো কথা না বলে আশিককে সেদিনের মতো ছুটি দিয়ে দিল আর আশিকও বাড়িতে চলে আসলো। কিন্তু বাড়িতে আসার পর থেকেই শুরু হলো সেই প্রেমের কাহিনী। আশিক বাড়িতে এসে পড়তে বসেছে, কিন্তু বারবার তার প্রিয়াঙ্কার কথাই মনে পড়ছে। সে কোনোভাবেই পড়ার বইয়ে মন বসাতে পারছে না। বারবার যেন প্রিয়াঙ্কার মিষ্টি চেহারাটা তার চোখের সামনে ভেসে উঠছে। সে চাইলেও এই চেহারাটা কোনোভাবেই ভুলে যেতে পারছে না। বারবার শুধু প্রিয়াঙ্কার মিষ্টি কণ্ঠস্বর তার কানে বাজছে। আশিক বই বন্ধ করে ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে রইল। তখনই আশিকের আম্মু রুমের ভেতরে আসে। আশিক প্রতিদিন এই সময় পড়ার টেবিলে বসতো, তাই তিনি আশিককে পড়ার টেবিলে না পেয়ে নাম ধরে ডাকতে লাগলেন আর খুঁজতে লাগলেন। এই আশিক, আশিক, কোথায় গেলি তুই? আশিক তখন ব্যালকনি থেকে তার আম্মুর কথার জবাব দেয়। এই তো আম্মু, আমি এখানে আমার ভালো লাগছে না কিছু, তাই এখানে এসে দাঁড়িয়ে আছি। কেন, তোরা কার কি হলো? শরীর খারাপ লাগছে নাকি? শরীর খারাপ লাগলে আমাকে বল, আমি ডাক্তার ডেকে নিব। না আম্মু, ব্যাপারটা সেরকম নয়। শরীর খারাপ লাগছে না, কিন্তু আমি পড়তে বসতে পারছি না। পড়ার টেবিলে আমার মন টিকছে না, মন যেন কেমন কেমন লাগছে। তোর মনের আবার হঠাৎ কি হলো? কার সঙ্গে ঝগড়া টগড়া করছিস নাকি? আরে না আম্মু, তুমি যদি বলো না আমি কেন ঝগড়া করতে যাব। ঝগড়া করিনি, এমনিতেই ভালো লাগছে না কিছু। পড়তে বসেছিলাম, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও আমি কোনোভাবেই পড়ার টেবিলে মন বসাতে পারলাম না। আশিকের আম্মু তখন আর কোনো কথা না বলে সেখান থেকে তার নিজের রুমে চলে গেল আর আশিক ব্যালকনিতে বসে রইল। তার মনের মাঝে কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে। বারবার প্রিয়াঙ্কার কথা মনে পড়ছে। প্রিয়াঙ্কার মিষ্টি চেহারা তার চোখের সামনে ভেসে উঠছে আর সমুধুর কণ্ঠ কানে বাজছে। এভাবে কখন যে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল আশিক কিছুই টের পেল না। সে যেন
গভীর স্বপ্নে নিমগ্ন। রাত 11টা বাজে। প্রতিদিনই আশিকের ফ্যামিলির সবাই একসঙ্গে বসে রাতের খাবার খায়। তাই জন্য আশিকের আম্মু আশিককে ডেকে নিতে আসেন। তিনি রুমে এসে দেখতে পান আশিক এখনো রুমের ভেতরে আসেনি। তাই তিনি ব্যালকনিতে চলে আসেন আর দেখতে পান আশিক তখনও আকাশের দিকে তাকিয়ে আছে। তখনই আশিকের আম্মু আশিকের উদ্দেশ্য করে বলতে লাগলেন, কি ব্যাপার, কি হয়েছে? তুই এখনো এখানে বসে আছিস? এখনো রুমে যাসনি? আম্মু রুমে গিয়েছিলাম, কিন্তু কেন জানি ভালো লাগছে না, তাই আবার বেলকনিতে চলে এসেছি। আরে বাবা, তোর শরীর খারাপ লাগলে তুই আমাকে বলবি, আমি ডাক্তার ডেকে নেবো। কিন্তু তুই তো কোনো কথাই বলছিস না। আম্মু, আমার শরীর খারাপ নয়, এমনিতেই ভালো লাগছে না, চলো খাবার খেতে যাওয়া যাক। এই বলে আশিক তার আম্মুকে নিয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং টেবিলে চলে আসে আর তারপর সবাই মিলে খাওয়া দাওয়া করে। খাওয়া দাওয়া শেষ হলে সবাই মিলে রুমে চলে গেল। আশিকও তার নিজের রুমে চলে আসে আর ঘুমানোর চেষ্টা করতে থাকে। কিন্তু অনেকক্ষণ চেষ্টা করার পরেও কোনোভাবেই তার চোখে ঘুম আসছিল না। বারবার প্রিয়াঙ্কার কথা মনে পড়ছিল। এইভাবে কখন যে মাঝরাত হয়ে গেল সেটা আশিক টের পেল না। আনুমানিক রাত 2টার দিকে আশিকের চোখ লেগে আসে। আশিক ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা তার আম্মুর ডাকে ঘুম ভাঙে। কি রে আশিক, কি ব্যাপার, তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস কেন? তোর ভার্সিটিতে যাওয়ার টাইম হয়ে গেছে না? তুই ভার্সিটিতে যাবি না নাকি? কি বলো আম্মু, আমি তো ঘুম থেকে জেগে উঠতেই পারলাম না। তুমি তো একবার আমাকে ঘুম থেকে ডেকে দিবে, আর তুমি এতক্ষণে আমাকে ডাকতে এসেছো। আমি কি করে জানবো তুই ঘুম থেকে উঠছিস কিনা? নাস্তার সময় হয়ে গেছে, সবাই নাস্তার টেবিলে চলে এসেছে, কিন্তু তুই এখনো নাস্তার টেবিলে আসিসনি। এটা দেখে তো আমি তোকে ডাক দিলাম, আর এখানে এসে তো দেখতে পেলাম তুই এখনো পরে পরে ঘুমাচ্ছিস। আচ্ছা, ও ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি এখন যাও, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আসছি। আশিকের আম্মু তখন আর কোনো কথা না বলে চুপচাপ রুম থেকে বের হয়ে চলে গেল। আর এইদিকে আশিক বিছানা থেকে নেমে ওয়াশরুমে ঢুকে যায় আর তারপর ফ্রেশ হয়ে রেডি হয়ে নাস্তার টেবিলে গেল নাস্তা খাওয়ার জন্য। নাস্তা শেষ হলে আশিক ভার্সিটিতে চলে আসে, কিন্তু ভার্সিটিতে এসেও সেম অবস্থা। আশিক কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছিল না। বারবার প্রিয়াঙ্কার কথা মনে পড়ছিল। আশিকের তো এর আগে কখনোই এমন হয়নি। দেখতে দেখতে কোনো রকমের টিফিন পিরিয়ড চলে আসে। আশিক আর তার বন্ধুরা সবাই মিলে ক্যান্টিনে চলে আসে টিফিন করার জন্য। তখনই আশিকের এক বন্ধু তার অন্য মনস্কতা লক্ষ্য করে বলতে থাকে, কি ব্যাপার আশিক, আজ তোকে এমন দেখাচ্ছে কেন? ক্লাসের সময়ও লক্ষ্য করলাম তুই ঠিকভাবে ক্লাস করছিস না, বারবার বাহিরের দিকে হা করে তাকিয়ে থাকছিস। জানি না রে দোস্ত, কয়দিন ধরে আমার কোনো কিছুই ভালো লাগতেছে না, কেন জানি না, আমি পড়ায় মনোযোগ দিতে পারছি না, বুঝতে পারছি না কি হয়েছে আমার। কয়দিনের কথা তো বলতে পারবো না, কিন্তু আমি তো তোকে আজকেই লক্ষ্য করলাম তুই একদমই ক্লাসে মনোযোগ দিচ্ছিলে না, বারবার বাহিরের দিকে তাকিয়েছিলি, কোনো কিছু নিয়ে চিন্তা করছিলি। কি হয়েছে তোর, বল তো আমাদের শুনি। আরে ভাই, সেটাই তো বলতে পারছি না, কেন জানি না আমি পড়ায় মন বসাতে পারছি না, বারবার অন্য মনস্ক হয়ে যাচ্ছি। তোর কথা আর হাবভাব দেখে তো মনে হচ্ছে তুই কারো প্রেমে পড়েছিস। সত্যি কি তুই কারো প্রেমে পড়েছিস নাকি? সেটা আমি ঠিক করে বলতে পারছি না, কিন্তু দোস্ত, গতকাল আমি নতুন টিউশন টিচারের কাছে টিউশন করতে গিয়েছিলাম, আর সেখানে যাওয়ার পর থেকেই আমার এই অবস্থা শুরু হয়েছে। ও আচ্ছা, তাহলে তো আমাদের ধারণাই সত্যি। আমাদের তো মনে হচ্ছে তুই তোর টিউশন টিচারের প্রেমে পড়ে গেছিস। ব্যাপারটা কি আসলে তাই নাকি? বলতে পারছি না রে ভাই, কি হচ্ছে আমার সঙ্গে আমি তো নিজেই বুঝতে পারছি না। তুই বুঝতে না পারলেও আমরা কিন্তু ঠিক বুঝে গেছি, আমরা 100% শিওর তুই প্রেমে পড়েছিস। আর সেটা তোকে দেখেই বোঝা যাচ্ছে। মানুষের যখন প্রথম প্রথম প্রেমে পড়ে তখন তোর মতোই অন্যমনস্ক হয়ে থাকে, কোনো কিছু নিয়ে চিন্তা করতে পারে না, সব সময় শুধু ওই মানুষটার চেহারা চোখে ভাসে, তাই নয় কি? এটা কতটা যুক্তি যত সেটা বলতে না পারলেও আমি তোদেরকে এইটুকু বলতে পারছি যে হ্যাঁ, এটা একদমই সত্যি। যখন থেকে আমি ওই ম্যাডামের কাছে পড়তে গিয়েছি এবং
ম্যাডামের চেহারাটা দেখেছি, তখন থেকে বারবার শুধু ওই মেয়েটার চেহারা আমার চোখের সামনে ভেসে বেড়াচ্ছে। আমি চাইলেও এই চেহারা ভুলতে পারছি না। বারবার আমার মনে পড়ছে তো পড়ছেই। তার মানে আমি ভুল কিছু বলিনি, যা বলেছি একদম সত্য কথাই বলেছি। তুই তোর টিউশন ম্যাডামের প্রেমে পড়ে গেছিস। যাই হোক, বাদ দে এসব কথা, এসব কিছু নিয়ে এখন কথা বলতে একদম ভালো লাগছে না। তোরা কি খাবি বল? আজকে তোরা যা খাবি সব কিছুর বিল আমি দেব, যা ইচ্ছে খেতে পারিস। এই বলে আশিক কথাটা ঘুরিয়ে নিল আর তার বন্ধুদেরকে খাবার অর্ডার করতে বলল। তখন তার বন্ধুরাও এই ব্যাপারটা নিয়ে আর কোনো কথা বাড়ালো না। খাবার খেয়ে তারপর তারা আবারও ক্লাসরুমে চলে আসে। ভার্সিটি ছুটি হয় বিকেল 3টায়। আশিক সোজা বাসায় চলে আসে। বাসায় এসে তৈরি হয়ে প্রিয়াঙ্কার বাড়িতে চলে গেল। আশিক গতকালকের মতো আবারও ড্রয়িং রুমে বসে রইল, কারণ প্রিয়াঙ্কা অন্য একটা ব্যাচের স্টুডেন্ট পড়াচ্ছিল। তাদের পড়ানো শেষ হতে এখনো 20 মিনিট বাকি। তাদেরকে পড়ানো শেষ হলে ড্রয়িং রুমে এসে দেখে আশিক ড্রয়িং রুমে বসে আছে। প্রিয়াঙ্কা তখন আশিককে বই বের করতে বলে আর পড়া শুরু করতে বলে। প্রিয়াঙ্কা আশিকের সামনে এসে দাঁড়িয়েছে। তখন থেকে আবারও আশিক সে গতকালকের মতো প্রিয়াঙ্কার দিকে হা করে তাকিয়ে আছে, কোনো কথাও বলছে না আর বইও বের করছে না। তখনই প্রিয়াঙ্কা আশিকের চোখের সামনে আঙ্গুল তুলে দিয়ে বলতে লাগলো, এই যে হ্যালো, কি ব্যাপার, কি সমস্যা তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এভাবে হা করে তাকিয়ে আছো কেন? আমি তোমাকে বই বের করে পড়া শুরু করতে বলেছি, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না। হ্যাঁ ম্যাডাম, এই নিন, এই তো বই। এই বলে আশিক তার ব্যাগ থেকে বই বের করে প্রিয়াঙ্কার হাতে তুলে দিল। প্রিয়াঙ্কা বই মিলে আশিককে আবারও গতকালকের মতো অঙ্ক বুঝিয়ে দিতে লাগলো। প্রিয়াঙ্কা বারবার লক্ষ্য করছিল আশিক তার দিকে হা করে তাকিয়ে আছে, পড়ায় মনোযোগ দিচ্ছে না। তখনই প্রিয়াঙ্কা একটা ধমক দিয়ে বলতে লাগলো, কি ব্যাপার, কি সমস্যা তোমার? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি এখানে পড়াশোনা করতে এসেছো নাকি আমার দিকে হা করে তাকিয়ে থাকার জন্য এসেছো? প্রিয়াঙ্কার এমন কথায় আশিক কিছুটা লজ্জা পেয়ে গেল আর থতমত হয়ে বলতে লাগলো, কই না তো ম্যাডাম, এই তো আমি পড়া বুঝতেছি। এই বলে আশিক প্রিয়াঙ্কার ওপর থেকে চোখ নামিয়ে দিল আর অঙ্ক করতে শুরু করলো। তারপর দিনগুলো এভাবেই চলতে থাকে। আশিক প্রতিদিন অপেক্ষা করত কখন তার টিউশনে যাওয়ার সময় হবে, সে কখন প্রিয়াঙ্কার কাছে যাবে, তার সঙ্গে একটু সময় কাটাবে। কিন্তু প্রিয়াঙ্কা এসব কিছুকে পাত্তা দিত না, কারণ আশিক ছিল তার শুধুমাত্র একজন স্টুডেন্ট। এর বেশি প্রিয়াঙ্কা কোনো কিছু কখনোই চিন্তা করত না। তাছাড়া ও আশিক ছিল কোটিপতি বাবার একমাত্র আদরের ছেলে, আর প্রিয়াঙ্কা ছিল মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে। দেখতে দেখতে প্রায় 6 মাস একমতো সময় চলে গেল। আশিক এখন পুরো দামে প্রিয়াঙ্কার উপর আসক্ত হয়ে বসে আছে, কিন্তু প্রিয়াঙ্কার সেদিকে কোনো খেয়াল নেই। তার কাছে আশিক আর 5টা সাধারণ স্টুডেন্টের মতোই একজন স্টুডেন্ট। টিউশন পড়াও আর মাস শেষে বেতন নাও, এইটুকুতে সীমাবদ্ধ। এর বেশি কোনো কিছু নিয়ে প্রিয়াঙ্কা কখনোই চিন্তা করে না। এইদিকে প্রিয়াঙ্কার একটা ছোট বোন, যে এই বছরই কলেজে ভর্তি হয়েছে। মেয়েটার সঙ্গে প্রায় আশিকের বাইরে দেখা হতো। মেয়েটাও প্রায় লক্ষ্য করত আশিক পড়ানোর সময় প্রিয়াঙ্কার দিকে হা করে তাকিয়ে থাকে। এই জন্য সেদিন তো বলেই বসলো, ভাইয়া, যদি কিছু মনে না করেন, আপনাকে একটা প্রশ্ন করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়, তুমি অবশ্যই আমাকে প্রশ্ন করতে পারো। বলো, তুমি কি জানতে চাও? আপনি প্রতিদিন টিউশন পড়তে যাওয়ার পর আপুর দিকে এভাবে হা করে তাকিয়ে থাকেন কেন? আমি কিন্তু এই ব্যাপারটা লক্ষ্য করেছি। তিশার এমন কথা শুনে আশিক কোনো উত্তর দেয় না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। তখনই আবারও তিশা আশিককে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, কি হলো? আমি আপনাকে কিছু জিজ্ঞেস করেছি, আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন? না মানে, আসলে ব্যাপারটা তোমাকে কিভাবে বলবো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না। এত কিছু চিন্তা ভাবনা করার কোনো কিছু প্রয়োজন নেই। যেটা বলার খুব করে বলে ফেলুন, আমি আবার মাইন্ড করব না। না মানে, আসলে আমার মনে হয় যে আমি তোমার আপুকে ভালোবেসে ফেলেছি। ও আচ্ছা, এ ব্যাপার। কিন্তু আমার মনে হয় তাতে কোনো লাভ হবে না, কারণ
অলরেডি আপুর একটা ছেলের সঙ্গে অনেক দিন আগেই বিয়ে ঠিক হয়ে আছে, তাই আপুর পিছনে সময় নষ্ট করে কোনো লাভ নেই। কি বলো তুমি? আমি তো তোমার কথা বিশ্বাস করতে পারছি না এবং বিশ্বাস করতে চাইছিও না। আর যদি হয় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ বিয়ে ঠিক হয়ে আছে। এখনো বিয়ে হয়নি, তাই হবে, আগে থেকেই হাল ছেড়ে দিতে পারি না। সে আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি আপনাকে এ ব্যাপারে কোনো কিছুই বলবো না। তবে আমি এতটুকু বলতে চাই যে দেখুন, আপু প্রথমত আপনার চাইতে বয়সে বড়, দ্বিতীয়ত আমাদের ফ্যামিলি থেকে আপুর জন্য অনেক দিন আগেই পাত্র ঠিক করে রাখা হয়েছে। এখন বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এরপর তিশা আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। আর এদিকে আশিক মনে মনে সিদ্ধান্ত নিল যে আজ প্রিয়াঙ্কাকে তার মনের কথা জানিয়ে দেবে, আর তারপর যা হওয়ার হবে। এত কিছু চিন্তা করে লাভ নেই, তাই সে মনে মনে প্রস্তুতি নিয়ে আসলো। আজ টিউশন পড়তে এসে যেভাবে হোক প্রিয়াঙ্কাকে তার মনের কথা জানাবে। যেমন চিন্তা তেমনই কাজ। আশিক প্রতিদিনের মতো সময় মতো টিউশন করতে চলে আসে। প্রিয়াঙ্কা তার আগে স্টুডেন্টদেরকে পড়ানো শেষ হলে আশিককে পড়াতে আসে। প্রিয়াঙ্কা আশিক প্রতিদিনের মতো চুপচাপ বসে আছে। প্রিয়াঙ্কা আশিকের কাছে এসে বলতে থাকে, কি ব্যাপার? কি হলো তোমার? এইভাবে চুপচাপ বসে আছো কেন? বই বের করো। ম্যাডাম, আমি বই পড়ে বের করছি। আগে আমি আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কথাগুলো খুবই জরুরি, প্লিজ আপনি আমার কথাগুলো শুনুন। তোমার সব কথা আমি পরে শুনবো, তার আগে আমি তোমাকে বই বের করতে বলেছি। আগে বই বের করো, আগে তোমার পড়া, তারপর বাকি সব কথা। এই বলে প্রিয়াঙ্কা কথাটাকে এড়িয়ে যেতে চাইলো, কিন্তু আশিক সেটা করতে দিল না। আশিক আবারও প্রিয়াঙ্কাকে বলতে লাগলো, ম্যাডাম, আমি বললাম তো আপনার সঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলতে চাই, যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এমনকি আমার পড়াশোনার চাইতেও বেশি ইম্পর্ট্যান্ট। তোমার কোনো কথা শোনার আমার ইচ্ছে নেই। আমি তোমাকে টিউশন পড়াই, সময় মাত্র 40 মিনিট। এখান থেকে আমি 40 সেকেন্ড সময়ও অন্য কোনো কাজে ব্যয় করতে পারি না, কারণ অন্য স্টুডেন্টদের তুলনায় তোমার বাবা আমাকে খুবই ভালো একটা বেতন দিয়ে থাকেন। তাই তোমাকে পড়ানোটা আমার কাছে খুবই জরুরি। বই বের করো, অন্য কোনো কথা নয়। এই বলে প্রিয়াঙ্কা আশিকের সামনে বসলো। তখনই আশিক প্রিয়াঙ্কার হাত দুটো ধরে ফেলে আর বলতে থাকে, প্রিয়াঙ্কা, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে যেদিন আমি প্রথম দেখেছি সেদিন আমি তোমার প্রেমে পড়ে গেছি, কিন্তু এতদিন চেষ্টার পরেও আমি তোমাকে আমার মনের কথাটা বলে উঠতে পারিনি। কিন্তু আজ আমি প্রতিজ্ঞা করে এসেছি, তোমাকে আমি আমার মনের কথা বলবই। তখনই প্রিয়াঙ্কা এক ঝটকায় আশিকের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে থাকে, এগুলো কোন ধরনের অসভ্যতামি? আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমার টিচার হই, সেই কথাটা কি তুমি ভুলে গেছো নাকি? না, একদমই নয়। এটা কি ভুলে যাওয়ার মতো কথা নাকি? আমি একদমই কোনো কিছু ভুলে যাইনি, সব কিছুই আমার মনে আছে। কিন্তু তোমায় ভালোবেসে ফেলেছি, আর আমার তোমাকে লাগবেই। দেখো, বেশি ফাজলামো করো না, সময় চলে যাচ্ছে। বই বের করো, আমি তোমাকে পড়া বুঝিয়ে দিচ্ছি। আমি কোনো রকম ফাইজলামো করছি না, যা সত্য তাই বলছি। আমি সত্যি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। প্লিজ প্রিয়াঙ্কা, তুমি আমাকে ফিরিয়ে দিও না। আমি কালকেই তোমার বাবার সঙ্গে কথা বলবো, আর তোমাকে আমি টিউশন পড়াবো না, কারণ কোনো বেয়াদব ছেলেকে আমি টিউশন পড়াতে চাই না। তোমার বাবার কথাই আমি তোমাকে টিউশন করাতে রাজি হয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি আস্ত একটা বেয়াদব। তোমাকে কোনোভাবেই টিউশন পড়ানো যাবে না। তুমি আমাকে টিউশন পড়াবে কি পড়াবে না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, আর আমি তোমাকে ভালোবাসি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি আমার ভালোবাসার মাঝখানে অন্য কাউকে কখনোই চলে আসতে দেব না। তোমাকে আমি যেভাবেই হোক আমার করে নেবই, এটা আমার ওয়াদা। তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও। আমি তোমার সাথে কোনো কথাই বলতে চাই না। আর তোমাকে টিউশন পড়ানো তো অনেক দূরের কথা। আর হ্যাঁ, একটা কথা ভালো করে শুনে রাখো, আমার বিয়ে ঠিক হয়ে আছে আমার ফ্যামিলির পছন্দে। ওই ছেলে দেশের বাইরে থাকে, কিছুদিনের মধ্যেই বাংলাদেশে ফিরে আসবে, আর আমি তাকেই বিয়ে করব। সে তোমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়ে থাকুক না কেন, তাতে আমার কিছুই যায় আসে না। তোমাকে আমি ভালোবাসি, আর আমার তোমাকেই লাগবে। তোমার লাইফে যেই আসুক তাকে আমি ছিন্ন বিচ্ছিন্ন করে দেব।
তুমি অনেক কথা বলে ফেলেছো এতক্ষণ ধরে। আমি তোমার বেয়াদবি সহ্য করলেও আর কোনো কথা শুনতে চাইছি না। তুমি এক্ষুনি এই মুহূর্তে আমাদের বাড়ি থেকে বের হয়ে যাও। তোমার মতো বেয়াদব স্টুডেন্ট আমার কোনো প্রয়োজন নেই। এই বলে প্রিয়াঙ্কা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে নিজের রুমে চলে গেল। আশিক বাধ্য হয়ে বাসায় চলে আসে। আজ এত তাড়াতাড়ি বাসায় চলে এসেছে এটা দেখে আশিকের আম্মু একটু অবাক হয় আর আশিককে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি হয়েছে? কিছুই তো বুঝলাম না। আজ এত তাড়াতাড়ি চলে আসছিস কেন? আম্মু, আমি তোমার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি আর পড়াশোনা করব না, সিদ্ধান্ত নিয়েছি পড়াশোনা ছেড়ে দেব। এগুলো কোন ধরনের পাগলামো বৌমার্কা কথাবার্তা? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি কত ভালো স্টুডেন্ট, তোমাকে নিয়ে আমাদের কত স্বপ্ন, আর এখন কিনা তুমি হুট করে বলছো পড়াশোনা করবে না? এটা হতে পারে নাকি? কি হতে পারে আর কি হতে পারে না, সেই সব কিছু নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তবে কি হবে সেটা আমি তোমাকে বলে দিলাম। আমি আর পড়াশোনা করব না, পড়াশোনা করতে আমার ইচ্ছে করছে না। আজ এবং এই মুহূর্ত থেকে পড়াশোনার সঙ্গে আমার সমস্ত সম্পর্ক শেষ। এই বলে ড্রয়িং রুমের সোফার উপর বইগুলো ছুঁড়ে ফেলে দিয়ে আশিক তার নিজের রুমে চলে গেল আর দরজাটা বন্ধ করে দিল। বাসার আসার সময় 2 প্যাকেট সিগারেট নিয়ে এসেছিল, সেগুলো ব্যালকনিতে বসে বসে টানতে লাগলো। এদিকে বিকেল পেরিয়ে সন্ধ্যা, আর সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেল। আশিক একবারের জন্য রুম থেকে বের হলো না। যদিও তার আম্মু তাকে বেশ কয়েকবার ডাকতে এসেছিল, কিন্তু সে একবারের জন্য কোনো কথা বলেনি, এমনকি রুমের দরজাও খোলেনি। আশিকের আম্মু অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিলেন, কিন্তু কিছুই করার নেই। তিনি অপেক্ষা করতে লাগলেন কখন আশিকের আব্বু বাড়িতে আসবে। তার কারণ হলো আশিক একমাত্র তার আব্বুকে একটু ভয় পায়। আশিকের আব্বু বাড়িতে আসা মাত্রই আশিকের আম্মু ওনাকে সব কথা খুলে বললেন। সবকিছু শুনে আশিকের আব্বু বলতে লাগলো, আমি বুঝতে পারছি না ছেলেটার কি হয়েছে, এভাবে হুটহাট এমন সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? ছেলেটা তো পড়াশোনা করতে খুব ভালোবাসে, তাছাড়া এখনও পর্যন্ত ভার্সিটির টপ স্টুডেন্টদের মধ্যে একজন। তাহলে এভাবে ওঠার পড়াশোনা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কারণটা কি? সেটাই তো আমি বুঝতে পারছি না। আজ টিউশন করতে গিয়েছিল, কিন্তু সময়ের আগে চলে এসেছে, আর তখন থেকে রুমের ভিতরে দরজা বন্ধ করে বসে আছে। আমি অনেকবার ডাকতে গিয়েছিলাম, কিন্তু আমার সঙ্গে কোনো কথা বলা তো দূরের কথা, রুমের দরজাটা পর্যন্ত খুললো না। আল্লাহ জানে রুমের ভিতর কি করছে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই, আমি দেখছি ব্যাপারটা, তোমাকে এত চিন্তা করতে হবে না। এই বলে আশিকের আব্বু ড্রেস চেঞ্জ করে আশিকের রুমের দিকে পা বাড়ালেন। রুমের দরজার সামনে দাঁড়িয়ে বেশ কয়েকবার দরজায় নক করলেন। প্রায় 5 মিনিট পর আশিক রুম থেকে বের হয়ে আসে আর দরজাটা খুলে দেয়। তখনই তার আব্বু তাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি এভাবে রুমের দরজা বন্ধ করে আসো কেন? তোমার আম্মু অনেকবার তোমাকে ডাকছে, এসেছে, কিন্তু রুম থেকে বের হওনি কেন? এমনিতেই আমার কোনো কিছু ভালো লাগছে না। আর হ্যাঁ, আব্বু আম্মু তো নিশ্চয়ই তোমাকে এটাও বলে দিয়েছে যে আমি আর পড়াশোনা করব না। তুমি আমার সঙ্গে আমার রুমে আসো, তারপর আমি তোমার সঙ্গে কথা বলছি। এই বলে আশিকের আব্বু নিজের রুমের দিকে পা বাড়ালেন। আশিকও তখন অন্য কোনো উপায় না পেয়ে তার আব্বুর পেছন পেছন তার আব্বুর রুমে চলে আসে। রুমে আসতেই তার আব্বু আবারও তাকে বলতে লাগলো, এবার বলো, তুমি তোমার কি সমস্যা? তুমি কেন পড়াশোনা করবে না? আর হঠাৎ করে এমন সিদ্ধান্ত কেনই বা নিয়েছো? দেখো আব্বু, আমি কখনোই তোমাদের কাছে কোনো কিছু গোপন করিনি, আর এখনও গোপন করতে চাই না। তাই আমি তোমাদের সমস্ত সত্য কথা বলে দিচ্ছি। তারপর তোমরা কি করবে সেটা একান্তই তোমাদের ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, আমিও তো এতক্ষণ ধরে তোমাকে এই কথাটা বলছি। কি সমস্যা তোমার সেটা আমাকে খুলে বলো, তারপর আমি ভেবে দেখি তোমার সিদ্ধান্ত সঠিক নাকি ভুল। আমার সিদ্ধান্ত সঠিক হলেও ভুল হলেও সঠিক, আমি আমার সিদ্ধান্ত থেকে এক পাও পিছনে ফিরে আসবো না। হ্যাঁ, সেটাই তো আমরা বুঝতে পারছি না, কিন্তু এভাবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার পিছনে কারণটা কি সেটা তো বুঝতে পারছি না। তুই আমাদেরকে সেটা তো খুলে বলবি, কেন তুই এই সিদ্ধান্তটা নিয়েছিস? শোনো তাহলে, তোমরা আমাকে যে নতুন টিউশন ম্যাডামের কাছে পড়তে পাঠিয়েছো,
তাকে আমার ভালো লাগে। আমি তাকে ভালোবেসে ফেলেছি। তাকে আমি বিয়ে করতে চাই, কিন্তু সে আমাকে বিয়ে করতে কোনোভাবেই রাজি নয়। তার নাকি অন্য একটা ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়ে আছে। আর তাই আমি তোমাদেরকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি যদি এই মেয়েটাকে বিয়ে করতে না পারি, এই মেয়েটাকে যদি আমি আমার জীবনে না পাই, তাহলে আমি পড়াশোনা তো দূরের কথা, আরও বড় কোনো ক্ষতিও নিজের করে ফেলতে পারি। চুপ করো তুমি, এগুলো কোন ধরনের পাগলামো সেটাই তো বুঝতে পারছি না। কোথায় তুমি আর কোথায় ও মেয়েটা? আমরা কোনোদিনও এটা মেনে নেব না। তুমি মেয়েটাকে ভুলে যাও, এটাই তোমার জন্য সবচাইতে ভালো হবে। অসম্ভব, এটা কোনোদিনও সম্ভব নয়। জীবনে একজনকে মন থেকে ভালোবাসা যায়, আর যাকে ভালোবাসা যায় তাকে কখনোই ভুলে যাওয়া যায় না। তোমার এতটা অধঃপতন হলো কি করে? আমি তো সেটাই ভাবতে পারছি না। আমার তো ভাবতেই ভালো লাগে যে তুমি আমার ছেলে। তোমাকে কোন শিক্ষা দিছি সেটাই তো বুঝতে পারছি না। তোমাকে আমি টিউশন পড়াতে পারিছি, আর সেখানে গিয়ে তুমি টিউশন ম্যাডামের প্রেমে পড়ে গেছো। এটাও আমাকে শুনতে হলো? আর ভুলে যাওয়ার চেষ্টাও করা যায় না। কেন, আমি কি খুব বেশি অবাস্তব কোনো কিছু বলে ফেলেছি নাকি? যেটা সম্ভব হওয়ার মতো আমি তো তোমাকে সেই কথাটাই বলেছি। আশিকের আম্মু, আমার ছেলেকে লেবু খাওয়াও, আর মনে হয় তোমার ছেলে মদ খেয়ে মাতাল হয়ে এসেছে, তাই এসব ফাজলামো মার্কা কথাবার্তা বলছে। তোমাদের যেটা মনে হয় সেটাই। আমি তোমাদের সঙ্গে কোনো তর্ক করতে যাব না। তবে যেটা সত্য সেটা আমি তোমাদেরকে বলে দিয়েছি। এখন বাকিটা সিদ্ধান্ত নেওয়ার পালা তোমাদের। এই বলে আশিক সেখান থেকে আবারও নিজের রুমে চলে গেল। সেদিন আর রাতের খাবার খেলো না। রাতে অনেকবার তার আম্মু তাকে ডাকতে গিয়েছিল, কিন্তু সে কোনো সাড়া শব্দই করেনি, আর রুম থেকেও বের হয়ে আসেনি। তাই তার আব্বু আম্মু আর সেদিন তাকে রাতের খাবার খাওয়াতে পারলো না। পরের দিনও গেল একই অবস্থা। তার আব্বু আম্মু অনেক জোর করার পরেও আশিক রুমের দরজা করলো না। এভাবে চলে যায় প্রায় 4-5 দিন সময়। আশিক একটু স্বাভাবিক হয়ে আসে, রুম থেকে বের হয়, দিনে একবেলা কি দুবেলা খাওয়া দাওয়া করে, কিন্তু আগের মতো প্রাণোচ্ছল চল ছেলেটা আর নেই। সবসময় চুপচাপ হয়ে থাকে, সারাক্ষণ ব্যালকনিতে বসে, তাকে রুম থেকে বের হয় না। মাঝে মধ্যে বাইরে যায়, সিগারেট কিনে নিয়ে আসে, আর রুমে বসে বসে সিগারেট খায়। আশিকের রুমটা আগে যথেষ্ট সাজানো গোছানো পরিপাটি থাকলেও এখন ওই রুমটা মানুষের বসবাসের অযোগ্য হয়ে গেছে। সারা রুমে শুধু সিগারেটের গন্ধ। আশিকের আম্মু তাকে অনেকবার বুঝিয়ে কথা বলার চেষ্টা করলেও আশিক তার আম্মুর কোনো কথাই শোনে না। তাই তার আম্মু মনে মনে সিদ্ধান্ত নেয় যে আজ তার বাবার বাড়িতে আসলে আশিকের আব্বুর সঙ্গে এ ব্যাপারে কথা বলবেন। তিনিও সেটাই করলেন। আশিকের আব্বু সেদিন বাড়িতে আসলে তিনি আশিকের আব্বুর সঙ্গে কথা বলেন। তখন আশিকের আব্বুরও মনটা একটু নরম হয়, ও তাই তিনিও মনে মনে সিদ্ধান্ত নেন পরের দিন প্রিয়াঙ্কার বাবার সঙ্গে তিনি নিজেই কথা বলতে যাবেন, এবং সেই কথা অনুযায়ী তিনি পরের দিন সত্যি সত্যি এই প্রিয়াঙ্কাদের বাড়িতে যান প্রিয়াঙ্কার বাবার সঙ্গে কথা বলার জন্য। কিন্তু ততদিনে অনেকটাই দেরি হয়ে যায়, কারণ প্রিয়াঙ্কার যেই ছেলেটার সঙ্গে বিয়ের কথা হয়েছিল সেই ছেলেটা বাংলাদেশে চলে এসেছে, এবং প্রিয়াঙ্কার সঙ্গে বিয়ে ফাইনাল হয়ে গেছে। আজ প্রিয়াঙ্কার গায়ে হলুদ, আর কালকেই প্রিয়াঙ্কার বিয়ে। আশিকের বাবা বাড়ির ভেতরে প্রবেশ করতেই প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে দেখে ওনার সামনে এসে দাঁড়ান, আর তারপর বলতে থাকেন, আসসালামু আলাইকুম। কি ব্যাপার, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? ওয়ালাইকুম আসসালাম। আসলে আপনার সঙ্গে একটা ব্যাপারে কথা বলতে এসেছিলাম। আমার মনে হয় আপনি এই ব্যাপারটা নিয়ে কিছু শুনেছেন। আপনি কোনো ব্যাপারে কথা বলছেন আমি সত্যি বুঝতে পারছি না। বলুন তো আপনি কি বলতে চাইছেন? আপনার মেয়েকে আমার ছেলে পছন্দ করে, এমনকি ভালোবাসে, কিন্তু আপনার মেয়ে আমার ছেলে চাইতে বয়সে বড় হয়। এতদিন আমরা এই ব্যাপারটা নিয়ে একদম মাথা ঘামাইনি, কিন্তু আজ প্রায় 10-15 দিন হয়ে গেল আমার ছেলেটা রুম থেকে বের হয় না, ঠিকমতো খাওয়া দাওয়া করে না, চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না। মানে এসব কি বলছেন আপনি? আপনার কিভাবে মাথা খারাপ হয়ে গেছে নাকি? আপনি দেখেছেন আমার বাড়িতে একটা ছোটোখাটো অনুষ্ঠান চলছে,
আজ আমার মেয়ের গায়ে হলুদ আর কালকে এই বিয়ে। হ্যাঁ, সেটা তো আমি দেখতেই পাচ্ছি। আমার মনে হয় আমি অনেক বেশি দেরি করে ফেলছি। আমার আরও আগে আসা উচিত ছিল, কিন্তু কি করব বলুন? আমার তো একটাই মাত্র ছেলে। আমি ছেলের এই দুরবস্থা সহ্য করতে পারছি না। প্লিজ আপনি একটু বিষয়টা ভেবে দেখবেন। আই অ্যাম সো সরি, আমার সাথে কিছু করার নেই। আপনি আমাকে ক্ষমা করতে পারেন, কারণ আজ আমার মেয়ের গায়ে হলুদ আর আগামীকালকেই বিয়ে। এই মুহূর্তে কোনো কিছু সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে একেবারে অসম্ভব। দেখুন, একজন বাবা হয়ে ছেলের এই অবস্থা সহ্য করতে পারছি না, তাই আপনার কাছে এসেছি। আমি হাত জোর করে আপনার কাছে রিকোয়েস্ট করছি, প্লিজ আপনি কিছু একটা করুন। বললাম তো আমার কিছুই করার নেই, কারণ আমার এক বন্ধুর ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে হচ্ছে। ছেলে কানাডার সেটেল। অনেক আগে থেকেই বন্ধুর সঙ্গে কথা ছিল আমি তার ছেলের সঙ্গে আমার মেয়েকে বিয়ে দেব, তাই এই মুহূর্তে আমার আর কিছু করার নেই। এই বলে প্রিয়াঙ্কার বাবা আশিকের বাবাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে বাড়ির ভেতরে চলে গেলেন। এইদিকে আশিকের বাবা হতাশ মনে তাদের বাড়ি থেকে বের হয়ে আসে। বাড়িতে ঢুকতে না ঢুকতেই আশিকের আম্মু দৌড়ে আসেন আশিকের আব্বুর কাছে আর জিজ্ঞাসা করতে থাকেন, কি ব্যাপার, কি হয়েছে? তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? প্রিয়াঙ্কার বাবা কি প্রিয়াঙ্কাকে আশিকের সঙ্গে বিয়ে দিতে রাজি হয়নি? প্রিয়াঙ্কার আগামীকাল বিয়ে আর আজকে গায়ে হলুদ। আমি অনেক বেশি দেরি করে ফেলছি। ছেলেটাকে কি উত্তর দেব সেটাই তো ভেবে পাচ্ছি না। এসব তুমি কি বলছো আশিক? যদি এ কথাটা জানতে পারে তাহলে কি হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। একটা মাত্র ছেলে আমাদের। ছেলের এই কষ্ট চোখের সামনে আর সহ্য করতে পারছি না। তুমি প্লিজ কিছু একটা করো। আমি আর কি করব বলো? আমি তো ছেলের মুখে হাসি ফোটানোর জন্যই ওখানে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। উল্টো আমাকে অপমানিত হয়ে ফেরত আসতে হলো। যদি মেয়েদের আগামীকাল বিয়ে না থাকতো তাহলে না হয় হাতে পায়ে ধরে জোর করে হলো ছেলের মেয়েটাকে আমার বাড়ির বউ বানিয়ে আসতাম, কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। তাহলে আমি কি করব বলো আমাকে? তখনই রুম থেকে বের হয় আশিক আর তাদের দুজনের বলা এই সমস্ত কথা শুনে ফেলে। আশিক সিঁড়ি দিয়ে নিচের দিকে নামছিল, তখনই আশিকের আম্মু তাকে খেয়াল করে আর আশিকের আম্মু অনেকটাই ভয় পেয়ে যায় আর আস্তে আস্তে আশিকের সামনে গিয়ে দাঁড়ায় আর তারপর বলতে থাকে, বাবা, তোমার ক্ষুধা পেয়েছে, খাবার দেবো? আশিক কোনো কথা না বলে চুপচাপ সেখান থেকেই তার বাবার রুমে চলে গেল আর তার বাবার আলমারি থেকে তার বাবার লাইসেন্সকৃত পিস্তলটা বের করে নিল। এটা দেখে তো তার আম্মু একদম চিৎকার চেঁচামেচি শুরু করে দিল। তখনই তার আব্বু দৌড়ে রুমে চলে গেল। ছেলের হাতে পিস্তল দেখে তাদের একদম আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। তারা মনে মনে ভাবছে এই বুঝি ছেলে উল্টাপাল্টা কিছু একটা করে বসলো। তাই তারা দুজনেই আশিককে অনেক রিকোয়েস্ট করতে লাগলো আর বলতে লাগলো, প্লিজ বাবা, তুমি এমনটা করিস না। আমি ওই মেয়ের চাইতে আরও ভালো মেয়ের সঙ্গে তোর বিয়ে দেবো, কিন্তু তুই আমাদের একমাত্র সন্তান। তোকে ছাড়া আমরা দুজন বেঁচে থাকবো না। প্লিজ, আমরা দুজনকে তোকে রিকোয়েস্ট করে বলছি, এরকম কোনো সিদ্ধান্ত তুই নিস না। আমি মরবো না, কখনোই না। ভালোবাসা কিভাবে ছিনিয়ে আনতে হয় সেটাই আমি তোমাদের দেখিয়ে যাব। সরো আমার সামনে থেকে। এই বলে আশিক তার বাবা মার পাশ কাটিয়ে রুম থেকে বের হয়ে চলে গেল। তার বাবা মা ভাবতেই পারছে না আশিক করতে চলেছে আর কি হতে পারে। তাদের তো ভয়ে একদম আত্মা উড়ে যাওয়ার মতো অবস্থা। আশিকের আব্বু আম্মু দুজনেই আল্লাহর নাম জপ করতে শুরু করলো। এইদিকে আশিক তখনই বাড়ি থেকে বের হয়ে তার দুজন বন্ধুকে ফোন দিল। কই তোরা, তাড়াতাড়ি আমার বাসার সামনে আয় 5 মিনিটের মধ্যে। কেন দোস্ত, কি হয়েছে? আর তুই এতদিন ধরে ভার্সিটিতে আসছিস না কেন? প্রশ্নের উত্তর দেওয়ার সময় আমার হাতে নেই। আমি তোদেরকে 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে আমার বাসার সামনে আসবি। এই বলে আসে ফোনটা কেটে দেয়। তার বন্ধুরা ভেবে পায় না হঠাৎ করে আশিকের কি এমন হলো, তাই তারা আর 5-7 না চিন্তা করে বাসা থেকে বের হয়ে চলে আসে। আশিকের বাসার সামনে এসে তারা সবাই দেখতে পায় আশিক রাগী একটা লুক নিয়ে সেখানে দাঁড়িয়ে আছে। তখনই আশিকের বন্ধু আশিককে জিজ্ঞাসা করতে থাকে, কি ব্যাপার দোস্ত, কি হয়েছে? তোকে এমন দেখাচ্ছে কেন? আর তুই এভাবে হঠাৎ এত ইমার্জেন্সি খবর কেন দিয়েছিস? আমার সঙ্গে চল, এক জায়গায় যেতে হবে। কোনো প্রশ্ন নয়।
রেগে গিয়ে চিৎকার দিয়ে এই কথাটা বলে আশিক, তাই তার বন্ধুরা আর তাকে কোনো কথা বলার সাহস পেল না, চুপচাপ তার সঙ্গে যেতে লাগলো। আশিক প্রিয়াঙ্কাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো, আর তারপরই তার বন্ধু রাজকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমার ভালোবাসার মানুষটাকে একজন জোর করে নিয়ে যেতে চাইছে, তারপর কি তোরা আমার পাশে থাকবি নাকি থাকবে না? যাক, আমরা বুঝতে পারছি না কি হতে চলেছে আর কি হতে পারে, কিন্তু আমাদের মনে হয় না এটা তুই ঠিক করছিস, কারণ মেয়েটা তোর চাইতে বয়সে বড়, তাছাড়া অন্য একজনের সঙ্গে বিয়ের সম্বন্ধ ঠিক হয়েছে। এই মুহূর্তে এই কাজটা করা কি আদৌ উচিত হবে? দেখ, কোনটা উচিত আর কোনটা অনুচিত এত কিছু আমি চিন্তা করতে চাই না, শুধু এটুকুই চিন্তা করতে চাই যে আমার ভালোবাসার মানুষটাকে আমার লাগবেই, তারপর আর কোনো কিছু চিন্তা করার আমার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ভাই, তোর ভালোবাসার মানুষটাকে তোর করে দেওয়ার জন্য আমরা বন্ধু হিসাবে যতটুকু করতে পারি ঠিক ততটুকুই চেষ্টা করব। এই কথা বলার পরই আশিক তার বন্ধুদেরকে নিয়ে বাড়ির ভেতর প্রবেশ করে। তাদেরকে দেখে উপস্থিত সকলে আরেকটা অবাক হয়ে যায়। সবাই তাদেরকে প্রশ্ন করার চেষ্টা করছিল, কিন্তু তারা কাউকে কোনো প্রশ্ন করার সুযোগ না দিয়ে সোজা প্রিয়াঙ্কার রুমের ভেতরে চলে গেল। প্রিয়াঙ্কাকে তখন গায়ে হলুদের স্টেজে নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হচ্ছিল। আশিক তখন গিয়ে প্রিয়াঙ্কার সামনে দাঁড়ায়। প্রিয়াঙ্কা আশিককে দেখে বেশ অবাক হয়ে প্রশ্ন করে, কি ব্যাপার আশিক, তুমি কেন এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি, তুমি চলো আমার সঙ্গে, আমি তোমাকে অন্য কারোর সঙ্গে বিয়ে করতে দেব না। কথাটা শুনে ওই মুহূর্তে প্রিয়াঙ্কার মেজাজ বেশ কিছুটা খারাপ হয়ে গেল, কারণ সে মধ্যবিত্ত ফ্যামিলির মেয়ে, তাদের কাছে আত্মসম্মান অনেক উপরে। তাই প্রিয়াঙ্কা রেগে গিয়ে আশিকের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দেয়, আর তারপর বলতে থাকে, তোমার সাহস দেখে আমি অবাক না হয়ে পারছি না। আমি তোমার টিচার, আর সবচেয়ে বড় কথা আজকে আমার বিয়ে, এখন তুমি এসেছো আমাকে প্রেমের প্রস্তাব দিতে? আমি তোমাকে কোনো প্রেমের প্রস্তাব দিতে আসিনি, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই, এইটুকু বলতে এসেছি। তুমি এখন আমার সঙ্গে যাবে, আমি আর কোনো কথা শুনতে চাই না। তুমি কি সবকিছু মগের মুল্লুক পেয়েছো নাকি? চুপচাপ এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে দিলাম। আমি পুলিশে কল করতে বাধ্য হব। ও তাই নাকি? আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, সোজা আঙুলে কাজ হবে না, আমাকে আঙুল পাকাতেই হবে। এই বলে আশিক তখনই কোমর থেকে নিজের পিস্তলটা বের করে আর প্রিয়াঙ্কার মাথায় ঠেকিয়ে দেয়। এটা দেখে উপস্থিত সবাই অনেকটা ভয় পেয়ে যায়, আর বাড়িতে চিৎকার শুরু হয়ে যায়। সবাই দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি শুরু করে এদিক ওদিক করতে থাকে। ততক্ষণে প্রিয়াঙ্কার বাবার কান পর্যন্ত খবরটা পৌঁছে গেছে। প্রিয়াঙ্কার বাবা সেখানে উপস্থিত হয়, আর তখনই আশিকের গালে ঠাস ঠাস করে দুটো চড় মেরে বলতে থাকেন, এই অসভ্য ইতর বদমাস মার্কা ছেলে, তোর বাবা মা তোকে কোনো কিছু শিক্ষা দিতে পারেনি তাই না? প্রিয়াঙ্কার বাবার হাতের চড়কে আশিক কিছুটা ধমকে দাঁড়ায়, আর প্রিয়াঙ্কার হাতটা ছেড়ে দিয়ে রাগী দৃষ্টি নিয়ে প্রিয়াঙ্কার বাবার দিকে তাকিয়ে বলতে থাকে, আপনি প্রিয়াঙ্কার বাবা, আমার শ্বশুর মশাই, সেই জন্য বেঁচে গেছেন, তা না হলে আমার হাতে টাকা পিস্তল থেকে একটা বুলেট বের হতে হয়তো 2 সেকেন্ড সময় লাগতো না। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? তুই কি ভেবেছিস তোর বাবার টাকা পয়সা আছে বলে আমরা তোদেরকে ভয় পাবো? কখনোই না। তুই এখনই আমার মেয়েকে সসম্মানে যেখান থেকে নিয়ে এসেছিস সেখানে পৌঁছে দিয়ে তারপর এখান থেকে বের হয়ে যা। আই এম সো সরি শ্বশুর মশাই, আমি আপনার কথা রাখতে পারলাম না, কারণ এই মুহূর্তে আপনার মেয়েকে পেলে আমি কোথাও যাচ্ছি না। আপনার মেয়েকে আমি ভালোবাসি, আর আমার ভালোবাসার মানুষকে আমার চোখের সামনে অন্য কারো হয়ে যেতে দেব না। আমি যাকে ভালোবাসি সে শুধুই আমার, এবং আমার হয়ে থাকবে আজীবন। ততক্ষণে প্রিয়াঙ্কা একটু সরে গিয়ে দাঁড়ায়, আর তারপর আশিককে উদ্দেশ্য করে বলতে থাকে, এগুলো কোন ধরনের পাগলামি? তুমি দেখতে পাচ্ছ এখানে আমার বিয়ে হচ্ছে, আর তুমি এসব মাস্তানি করা শুরু করে দিয়েছো? ভালোবাসা পাওয়ার জন্য যদি মানুষ মাস্তান হতে পারে বা মাস্তান হয়ে যায় তাহলে তো কিছু করার নেই, কিন্তু ভালোবাসার মানুষকে তো এইভাবে অন্যের হাতে দেওয়া যায় না। আমার ভালোবাসার মানুষ আমার হয়েই থাকবে আজীবন, তাকে আমি কখনোই অন্য কারোর হতে দেব না। এই বলে আশিক আবারও প্রিয়াঙ্কার হাতটা ধরে নেয় আর বলতে থাকে, তুমি আমার এবং শুধুই আমার হয়ে থাকবে, তোমাকে আমি কখনোই অন্য কারোর হতে দেব না।
এটা সব সময় মাথায় রাখবে। এখন চলো আমার সঙ্গে, আমি এক্ষুনি তোমাকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করব। এই বলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে সেখান থেকে বের হয়ে আসে। আর উপস্থিত মেহমান সহ বাড়ির সবাই হাঁ করে তাকিয়ে থাকে, সবকিছু দেখে, কারণ এই মুহূর্তে তাদের কিছুই করার নেই। আশিকের হাতে পিস্তল রয়েছে, একটু উল্টাপাল্টা করলেই পিস্তলের বুলেট বের হতে পারে, তাই চুপ করে থাকাই শ্রেয়। আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে সোজা কাজী অফিসে চলে আসে। তার বন্ধুরা আগে থেকেই কাজী সাহেবের সঙ্গে কথাবার্তা বলে সবকিছু ঠিক করে রেখেছিল। প্রিয়াঙ্কা আর আশিক আসা মাত্রই তারা কাজী সাহেবকে বলতে থাকে, আপনার লেখাপড়ার কাজ শেষ হলে এবার বিয়ের বাদ বাকি কাজ সম্পূর্ণ করুন। হ্যাঁ অবশ্যই, তোমরা দুজন এখানে বয়স আর আমার কথা মনোযোগ দিয়ে শোনো। আশিক তখন প্রিয়াঙ্কাকে তার পাশের চেয়ারটায় বসিয়ে দিয়ে নিজেও বসে পড়ে। তারপর প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কাজী সাহেব কি বলে মনোযোগ দিয়ে শোনো, আর দয়া করে ভালোভাবে কবুলটা বলে দিও, তা না হলে কিন্তু আমার চাইতে খারাপ কেউ হবে না, এটা বলে দিলাম। প্রিয়াঙ্কা তখন কোনো কথাই বলছে না, চুপচাপ কান্না করেই চলেছে। আশিক এই যে তাকে রিকোয়েস্ট করছে কান্না থামানোর জন্য, কিন্তু প্রিয়াঙ্কা কোনো কথা শুনছে না, সে তার মতো কান্না করছে। এইদিকে কাজী সাহেব তখনই প্রিয়াঙ্কাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আশরাফ চৌধুরী একমাত্র ছেলে আর আশিক চৌধুরীর 10 লক্ষ টাকার দেনমোহর ধার্য করিয়া তুমি পিতা আনোয়ার হোসেন এবং মাতা আয়েশা জামানের বড় কন্যা প্রিয়াঙ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলাম। আপনি এই রাজি থাকলে বলুন কবুল। এই বলে কাজী সাহেব সহ উপস্থিত সবাই প্রিয়াঙ্কাকে কবুল বলার জন্য প্রেসার দিতে থাকে, কিন্তু প্রিয়াঙ্কা চুপচাপ বসে থাকে, কোনো কথাই বলে না। এটা দেখে আশিক বলতে থাকে, কি ব্যাপার, কি হলো? তোমাকে না বললো কবুল বলার জন্য? তুমি এভাবে চুপচাপ বসে আছো কেন? যদি নিজের এবং নিজের ফ্যামিলির ভালো চাও তো কবুল বলে দাও। আমার সঙ্গে আর কি খারাপ হওয়ার বাকি আছে? তুমি আমাকে বিয়ের আসর থেকে উঠিয়ে নিয়ে এসেছো। এই খবরটা অলরেডি এলাকার মানুষ জেনে গেছে। মান ইজ্জত তো সব শেষই হয়ে গেল। তাহলে এখন আর কিসের ভয় দেখাও তুমি? কিছুই না, তোমার বাবা আর তোমার ছোট বোন এই মুহূর্তে আমার কবজায় আছে। তুমি যদি বিয়েতে রাজি না হও তাহলে তাদের এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। মানে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি প্লিজ আমার বাবার ছোট বোনের কোনো ক্ষতি করো না। তুমি আমার কাছে যা চাও আমি তোমাকে তাই দিব। তোমার কাছে আমার বেশি কিছু চাওয়ার নেই, শুধু এইটুকুই চাওয়ার যে তুমি আমাকে চুপচাপ বিয়েটা করে নাও, কারণ আমি তোমাকে ভালোবাসি। কোনো কিছুর বিনিময়ে আমি তোমাকে হারাতে চাই না। কিন্তু আমার বাবা এই সম্পর্ক কোনোদিন মেনে নেবে না, কারণ তিনি তার বন্ধুকে কথা দিয়েছেন তার বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দেবেন। আর এখন যদি আমি তোমাকে বিয়ে করে নেই তাহলে আমার বাবা খুব বেশি কষ্ট পাবে। তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে হয়তো সেই সুখ কাটিয়ে উঠতে তোমার বাবার 1 মাস 2 মাস সময় লাগবে। আর আমি যদি তোমাকে হারিয়ে ফেলি তাহলে সারা জীবনেও আমি তোমাকে ভুলতে পারবো না। কারণ পুরুষ যখন নারীর প্রেমে আসক্ত হয় তখন তার কাছে সব কিছুই বিভীষিকাময় মনে হয়। এখন যদি তুমি তোমার পরিবারের ভালো চাও তাহলে চুপচাপ কবুল বলে দাও। আশিকের এমন কথায় প্রিয়াঙ্কার আর কোনো উপায় খোলা ছিল না, তাই সে বাধ্য হয়ে আশিককে কবুল বলে দেয়। আর তারপরেই তাদের বিয়ের কাজ সম্পন্ন হলে আশিক প্রিয়াঙ্কাকে নিয়ে বাড়িতে চলে আসে। কলিং বেল চাপ দিতেই তার আম্মু দৌড়ে এসে দরজা খুলে দেয়। তিনি তো ভেবেছিলেন কোনো বিপদ আপদ না হয়ে বসে। ছেলেটাকে দেখে তিনি বেশ কিছুটা খুশি হন আর বলতে থাকেন, বাবা তুই এসে গেছিস, কোনো বিপদ আপদ হয়নি তো? আরে না, তোমাদের এত চিন্তার কারণ কি? কোনো বিপদ আপদ আমাকে স্পর্শ করতে পারবে না। এই নাও, তোমাদের বাড়ির বউমাকে বিয়ে করে তারপর নিয়ে এসেছি, এবার বরণ করে ভিতরে নাও। আশিকের আম্মু এই কথা শুনে হাঁ করে দাঁড়িয়ে রইলেন। তিনি ভাবতেই পারছেন না আশিক এমন কিছু একটা করতে পারে। আশিক তো ছোটবেলা থেকেই খুবই শান্ত প্রকৃতির ছিল, কিন্তু হঠাৎ করে এসব কিছু করার সাহস কোথায় পেল? যাই হোক, আশিকের আম্মু এত কিছু চিন্তা না করে প্রিয়াঙ্কাকে বরণ করে বাড়ির ভেতর নিয়ে যায়।
তো ভিউয়ার্স, অতীতের গল্প তো শোনালাম, তো চলুন এবার বর্তমানের গল্পটা জেনে নেওয়া যাক। প্রিয়াঙ্কাদের বিয়ে হয়েছে প্রায় 3 মাসের বেশি সময় অতিবাহিত হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত প্রিয়াঙ্কার বাবা এই বিষয়টা মেনে নিতে পারেনি। সেদিন বিকেল বেলা ব্যালকনিতে বসে বসে প্রিয়াঙ্কা কান্না করছিল। তখনই আশিক তার পাশে গিয়ে বসে, তার কাঁধে হাত রেখে বলতে থাকে, কি ব্যাপার? কি হয়েছে? তুমি এখানে এভাবে বসে কান্না করছো কেন? আব্বু আম্মুর কথা খুব মনে পড়ছে। আমারও খুব খারাপ লাগছে। এতদিন হলো তোমাকে এই বাড়িতে নিয়ে এসেছি, একটাবার তারা তোমার সঙ্গে কথা বললো না। ঠিক আছে, কোনো চিন্তা করো না, আমি দেখি কাল পরশু না তা তোমাকে নিয়ে তোমাদের বাড়িতে যাব, তারপর যা হয় হবে। কারণ বলতে হ্যাঁ, তো আমি করেছি ভুলের মাসুল তো আমাকে দিতেই হবে। এই বলে আশিক প্রিয়াঙ্কার চোখের পানি মুছে দেয় আর তারপর তাকে নিয়ে রুমে চলে আসে। সেদিন রাতে হঠাৎ করেই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, আলমারিতে তোমার জন্য একটা শাড়ি কিনে এনে রেখে দিয়েছি, তুই যদি ওইটা পরো তাহলে আমি খুব খুশি হব। এই বলে সে রুম থেকে বের হয়ে ব্যালকনি যে চলে গেল রুমে আছো। রাত প্রায় 11টা বেশি বাজে। রুমে এসে দেখতে পায় প্রিয়াঙ্কা সেই শাড়িটা পরে হালকা সাজুগুজু করে বিছানার উপর বসে আশিকের জন্য অপেক্ষা করছে। আশিক এ রুমে এসেই তো পুরা দমে অবাক। সে মনে মনে ভেবেছিল হয়তো প্রিয়াঙ্কা শাড়িটা পরবে না, কিন্তু প্রিয়াঙ্কাকে এত সুন্দর করে সাজুগুজু করে তার জন্য অপেক্ষা করবে এটা সে ভাবতেই পারেনি। আশিক রুমে প্রবেশ করে দরজাটা লাগিয়ে দেওয়া মাত্রই প্রিয়াঙ্কা বিছানা থেকে নেমে গিয়ে আশিককে সালাম করতে চায়। তখনই আশিক প্রিয়াঙ্কাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে? তুমি আমাকে সালাম করতে এসেছো কেন? ওমা, এটা তুমি কেমন কথা বলছো? তুমি আমার জামাই লাগো, তোমাকে আমি সালাম করতে পারি না? হ্যাঁ, সেটা তো অবশ্যই পারো, কিন্তু বিয়ে হয়েছে আজ 3 মাস, এখনো আমি তোমার বিরুদ্ধে গিয়ে তোমার শরীরের স্পর্শ পর্যন্ত করিনি। আর আজ তোমাকে একবার বলাতেই তুমি আমার জন্য এত সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে আছো। তো খেলবে নাকি একটু T20? আমি তোমাকে অনুমতি দেইনি ঠিক আছে, কিন্তু একবার যদি তুমি নিজের থেকে আসতে তাহলে কিন্তু আমি তোমাকে কখনোই না করতাম না। ও মা, তাই নাকি? তাহলে চলো একটু T20 খেলে আসি। এই বলে আশিক প্রিয়াঙ্কার কপালে ছোট্ট করে একটা ভালোবাসার পরশ এঁকে দেয় আর তারপরে প্রিয়াঙ্কাকে এক কাজা করে তুলে নিয়ে বিছানার ওপর শুয়ে দেয়। আশিকও তার পাশে শুয়ে পড়ে আর তারপর প্রিয়াঙ্কাকে টান দিয়ে নিজের বুকের সঙ্গে মিশিয়ে নেয়। প্রিয়াঙ্কাও আশিককে কোনো বাধা না দিয়ে তার বাহু বন্ধনে নিজেকে আবদ্ধ করে নেয়। আশিক প্রিয়াঙ্কাকে নিজের কাছে নিয়ে প্রিয়াঙ্কাকে ভালোবাসার উষ্ণতা দিতে থাকে। প্রিয়াঙ্কাও মন ভরে ভালোবাসার স্পর্শ নিতে থাকে। আর এভাবেই তারা কিছুক্ষণের মধ্যেই ভালোবাসার মহা সমুদ্রে ডুবে যায়। সুপ্রিয় ভিউয়ার্স, আজকের গল্পটা এই পর্যন্তই ছিল। গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।